যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে ঐক্যমত্য কমিশনের আইনগত ভিত্তি নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। এবং তিনি কতগুলো কারণও বলেছেন। তিনি বলেছেন, প্রথম বৈঠকে যখন আমাদেরকে বলা হলো যে ভোটারের বয়স হতে হবে 17 বছর, প্রার্থীর বয়স ন্যূনতম বয়স 23 বছর, সংসদের মেয়াদ হবে 4 বছর, তখনই আমরা বুঝে গেছি ডাল মে কুচ কালা হ্যায়। এবং কালা হ্যাঁ বলতে আসলে কি, তখন তিনি বললেন যে এই কালা হ্যাঁ মানে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা। এটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের একমাত্র উদ্দেশ্য। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে 31 অক্টোবর মেয়াদ শেষ হয়েছে গত বছরের, এবং আমরা দেখতে পাচ্ছি 6 মাস পার হয়ে যাচ্ছে। এখন আসলে ঐক্যমত্য কমিশনের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠছে, একটু কি ব্যাখ্যা দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আপনি যে সংসদ সদস্যের কথা বলেছেন, উনি ঐক্যমত্য কমিশনে অংশ নিয়েছিলেন একটা রাজনৈতিক দলের হয়ে, এখন সংসদের প্রতিনিধিত্ব করছেন অন্য আরেকটা রাজনৈতিক দলের পক্ষে। সো ওনার পক্ষে একটু কনফিউজ থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে আমরা যেটা মনে করি যে ঐক্যমত্য কমিশনের আইনি ভিত্তি প্রথমত থাকতে হবে কেন? ঐক্যমত্য কমিশন তো কোনো আইন পাশ করেনি। ঐক্যমত্য কমিশন একটা সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে। সেই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো ছিল সেগুলোর সামারিকে নিয়ে এসে আপনার রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছে। ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল প্রশাসনিক সিদ্ধান্তে, এবং প্রশাসনিক সিদ্ধান্তে গঠিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনারা সেখানে গিয়েছেন, সেই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন। সরকার তো কোনো প্রস্তাবনা কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেয়নি। রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন, আলোচনা করে যে বিষয়ে তারা একমত হতে পেরেছেন সেগুলো নোট ডাউন করা হয়েছে। যেখানে তারা একমত হতে পারেননি বা আংশিকভাবে একমত হয়েছেন সেগুলো নোট ডাউন করে তার পরবর্তীতে এসে ঐক্যমত্যের কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে একটা জুলাই সনদ তৈরি করা হয়েছে। সেই জুলাই সনদটার আইনি ভিত্তি নিয়ে যদি কোনো প্রশ্ন ওনার থেকে থাকতে পারে তাহলে সেটা নিয়ে সংসদে ওনারা আলোচনা করতে পারে। জুলাই সনদের মধ্যে যা যা আছে সেগুলো আইনি ভিত্তি কি। তো আমরা মনে করি যে সেটা তো একটা আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই এসেছে। গণভোটের দেশের সিংহভাগ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, এবং গণভোটে জুলাই সনদের পক্ষে আমাদের এই মুহূর্তে যারা সরকারি দল আছে তারাও ভোট চেয়েছে, হ্যাঁ ভোট চেয়েছে, যারা বিরোধী দলে আছেন তারাও চেয়েছেন। সো আমাদের অন্তত এই বিষয়ে তো একটা ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো, এবং ওনাদের কিছু কিছু বিষয়ে মত ভিন্নতা যদি থাকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরেও স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের প্রতিটি প্রস্তাবনা ওনারা বাস্তবায়ন করবেন। তো এখানে তো আর নতুন করে ঐক্যমত্য কমিশনের আইনি ভিত্তি আছে কি নাই এগুলো নিয়ে প্রশ্ন তুলে একটা বিষয় আমি অ্যাডভোকেট হুমায়ুন নূরের কাছেও একটু জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনার কাছে একটা ধারণা পেয়ে নিতে চাই। ঐক্যমত্য কমিশন তো এটা জানে যে বিএনপি এতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের পক্ষ থেকে বলা আছে, এবং জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও জানে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সবকিছু মাথায় নিয়ে তারা স্বাক্ষরটা করেছে। ঐক্যমত্য কমিশন কি জানতো না যে সরকারি আসলে ক্ষমতায় আসুক না কেন এটা নিয়ে আসলে তাদের মতো করে আলোচনা তৈরি হবে? কারণ নোট অফ ডিসেন্ট নিয়ে তো একটা সমাধানে আসতে হবে। সরকারি দল বিএনপি হয়তো চাইবে যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেটা ওই অবস্থায় একটা সংশোধনের পর্যায়ে যাক। না দেখেন, এইটা অনেকটা ডিম আগে না মুরগি আগে এই ধরনের তর্কের মতো। আপনার এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সমাধান করেই কিন্তু গণভোটের প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে, দুটো বিষয় বাদে। আর বাকি সবগুলো বিষয় কিন্তু প্রস্তাবনায় বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যার যার নোট অফ ডিসেন্ট অনুযায়ী তাদের সিদ্ধান্ত নেবে, তারা যদি জনগণের রায় পায়। তাহলে এখন যে দুটো বিষয়ে জনগণ রায় দিয়েছে ঐক্য গণভোটে, সেই দুটো বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো মানবে কি মানবে না সেটা তাদের বিষয়। তারা জনপ্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছেন, তাদের ম্যান্ডেট আছে, তারা সেখানে আলোচনা করবেন। এখন আলোচনা করে তার আলোচনায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে তারা সেই গ্যাপটা দূর করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করেছে। এখন জনগণের ভোট নিয়ে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে এসেছেন, ওনারা এগুলো নিয়ে আলোচনা করবেন। এবং যদি ভিন্নমত থাকে বা এমন হতে পারে যে তখন ভিন্নমত ছিল কিন্তু এখন তারা মনে করতে পারেন যে এটা প্রাসঙ্গিক, 1 বছর আগে যেটা প্রাসঙ্গিক মনে নাও হতে পারে কোনো বিষয়, এখন তাদের কাছে সেটা প্রাসঙ্গিক মনে হতে পারে। তো এগুলো নিয়ে আলোচনার জন্যই তো সংসদ, এবং সেখানে আলোচনা করে ওনারা। আপনার এখান থেকে দুটো বিষয় পাচ্ছি। প্রথমত, জুলাই সনদের আইনি ভিত্তি ঐক্যমত্য কমিশনের আইনগত ভিত্তি থাকতেই হবে, এটা তো কোনো জরুরি বিষয় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখন পর্যন্ত যা যা আছে নোট অফ ডিসেন্ট সংক্রান্ত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা যেতে পারে। অবশ্যই দুটো বিষয় আমি একটু জাহাঙ্গীর আলম দুলাল আপনার কাছ থেকে ছোট একটা বিষয় একটু জেনে নিতে চাই। প্রথম কথা হচ্ছে শাহাদাত হোসেন সেলিম
বিএনপি দলীয় সংসদ সদস্য। তিনি যখন ঐকমত্য কমিশনে যান, প্রথম বৈঠকে অংশ নেন, তিনি বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান হিসেবে সেখানে অংশ নিয়েছিলেন। এবং এখন যদি তিনি বিএনপি সংসদ সদস্য, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এখন পর্যন্ত যে 84টি প্রশ্ন রয়েছে তার ভেতরে 68টিতে একমত হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট চেয়ার ছিল। সেখানে অনেক বিষয় ছিল, তিনি বলছিলেন যে নির্বাহী বিভাগকে একেবারে ঠুটো জগন্নাথের পরিকল্পনা করার জায়গা ছিল আসলে ঐকমত্য কমিশনের। রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়িয়ে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করার একটা পরিকল্পনা ছিল, এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী একজন হতে পারবেন না এমন প্রস্তাবও দ্বিমত পোষণ করা হয়েছিল। তাতেও একটা জটিলতা হতে পারত। শাহাদাত হোসেন সেলিমের বক্তব্য কি তার ব্যক্তিগত, নাকি বিএনপি সাংগঠনিকভাবে আসলে এটা ফিল করে যে ঐকমত্য কমিশনের কোনো আইনগত ভিত্তি নেই? যদি একটু বলতেন। ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দেখেন, মাননীয় সংসদ সদস্য শাহাদত ভাই যে কথা বলেছেন, সেটা উনি একজন পার্লামেন্টারি হিসেবে বলছেন, বলতেই পারে। এটা দলের সিদ্ধান্ত কিনা এই বিষয়টা আমার জানা নেই। আচ্ছা, তবে উনি যেটা বলেছেন, যে আপনি যে একটু আগে বললেন যে আপনার প্রধানমন্ত্রী এবং দলীয় সংসদ প্রধানের নেতা। এক ব্যক্তি এবং রাষ্ট্রপতির ক্ষমতা জি, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখেন, এগুলা কিন্তু কোনো অধ্যাদেশ ছিল না। এগুলা ছিল আপনার প্রস্তাব। আপনার ঐকমত্য কমিশনে একটা প্রস্তাব ছিল, সেটা সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করা বা না করা এটা সম্পূর্ণ আমাদের দলীয় দায়িত্ব। বিএনপি এখন সরকার ক্ষমতায় আসছে, বিএনপি যদি মনে করে এগুলা দেশের জন্য, জনগণের জন্য, সর্বোপরি রাষ্ট্রের জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, তাহলে বিএনপি এটা গ্রহণ করবে। ওখানে কিন্তু বিএনপি কিন্তু তখন এরা কমিটমেন্ট করে নেই যে এটা আমরা মেনে নেব। যে অধ্যাদেশগুলো উপস্থাপন করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলায় কিন্তু তার যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো আমরা মানি নেই। তো তখনই তো নোট অফ ডিসেন্ট ছিল। তারপর নোট অফ ডিসেন্ট যেগুলো দিনে, যেগুলো আমরা মেনে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পাস করে ফেলছি অলরেডি। কাজে এখানে যে অভিযোগগুলো আনা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে এবং প্রোপাগান্ডা, এবং বিএনপিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা এবং জুলাই বিরোধী একটা অবস্থান বিএনপিকে দাঁড় করাবার জন্য এই ধরনের প্রোপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে। এবং এই কাজটা কিন্তু সুকৌশলে বিএনপিকে জামাত আসলে ইসলামী জুলাইয়ের খুবই বিপরীতে পারদর্শী। দাঁড় করিয়ে কার কি লাভ হবে? মানে বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করিয়ে কার কি লাভ হবে? কারণ বিএনপি তো জুলাইয়ের সময় মাঠে ছিল, আন্দোলনের বড় শক্তিও তো তারাও। অফকোর্স, এই তো এই সত্যটা তো আপনি জানেন, এবং সচেতন নাগরিক, বাংলাদেশে যারা শিক্ষিত, সচেতন এবং যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারা সবাই জানে। কিন্তু অনেক লোক তো আছে যারা একটু প্রোপাগান্ডা বা গুজব বা এই ফেক নিউজে কান দেয়, বা আপনার এই নিউজগুলো বিশ্বাস করে একটা অংশকে ভুলভাল বুঝিয়ে আমাদের কাছ থেকে দূরে সরাবার জন্য একটা অপচেষ্টা তারা সবসময় করে আসছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ কি, আমাদের এই যে জুলাই বিপ্লবে আমাদের 700 নেতাকর্মী মারা গিয়েছিল। 500 তো আমরা যুবদল ছাত্রদলই, 400 নেতাকর্মী মারা গিয়েছে। এবং বিগত 17 বছর মাঠে আমরাই ছিলাম। বিএনপি এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং বিরোধী দল বলতে তখন এই গভর্নমেন্টের বিরুদ্ধে বিএনপি ছিল। এখন তারা এই জুলাই বিপ্লবের তারা এখন একক দাবিদার, তারা হবে এনসিপি করতেছে। আপনি দেখেন, যারা আপনার যারা ছাত্ররা এনসিপি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সাধুবাদ জানাই, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা সেই কৃতজ্ঞতা বোধ আছে, আমরা তাকে স্বীকার করি। কিন্তু এর অর্থ এই না যে আন্দোলনটা শুধু এনসিপি বা জামাত করেছে। এই আন্দোলন আছে আপামর জনসাধারণের, সমস্ত বাংলাদেশের এই আওয়ামী লীগ, আপনার যারা আওয়ামী লীগ করে ডেডিকেটেড আওয়ামী লীগ যারা, এরা বাদে সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল। সেখানে শুধু আপনার কৃষক, শ্রমিক, বুঝতে চাকরিজীবী, পারছি, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি যেহেতু বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আলাপটা শুরু করি, তারপরে অ্যাডভোকেট হুমায়ুন, আপনার কথা বলার মাঝখানে আমি বিরতিতে যাব এবং ফিরে এসে সেখান থেকে আবার আলাপটা করব। একটা বিষয় একটু বলবেন হুমায়ুনুর, আমরা আসলে গেল কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্যেই জিনিসটা সরকার এবং বিরোধী দুই পক্ষের তর্কাতর্কির মধ্যে খুঁজে পাচ্ছি। প্রথমত, সরকারি দলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে জুলাইয়ের একক দাবিদার হয়ে ওঠার একটা প্রচেষ্টা। আবার 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, আমরা তাদেরকে নিয়েই 11 দল এক হয়েছে। তার মানে সেই জায়গায় যেহেতু বিএনপি নাই, তার মানে এইভাবে ন্যারেটিভটা দাঁড়িয়ে যায় যে বিএনপি জুলাইয়ের পক্ষের শক্তি না। জুলাইকে নিয়ে আসলে আমি তুমি কেন, মানে এটা আমাদের, এটা তোমাদের না, তুমি পক্ষে আমি বিপক্ষে, এটা মানে কথা হচ্ছে কেন আসলে? একটু আনমিউট করে নিতে হবে প্লিজ, আমি শুনতে পাচ্ছি না আমরা।
দুঃখিত। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের ক্রেডিট নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা শুরুই করেছে বিএনপি। এই অভ্যুত্থানে সর্বসাধারণের অংশগ্রহণ ছিল, যেখানে সব রাজনৈতিক দলের ব্যানার, যে যার ব্যানার ছেড়ে ওই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমরা ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সবার অংশগ্রহণ না হলে এই অভ্যুত্থান সফল হতো না, এটা স্বীকার আমরা প্রথম থেকেই করে এসেছি। এবং সেই সম্মানের জায়গাটা থেকেই, অন্য সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের সুযোগের জায়গাটা থেকেই কিন্তু আমরা প্রথম দিন এই জুলাই ঘোষণা, যেটা আসার কথা ছিল, যে প্রোক্লেমেশন অফ জুলাই আসার কথা ছিল, সেটা বিএনপির অনুরোধে আমরা সেটা না দিয়ে, এই সংবিধানকে স্থগিত ঘোষণা না করে আমরা বিএনপির প্রেসক্রিপশনে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার প্রস্তাবনা মেনে নিই। আচ্ছা,